নমস্কার, আমার নাম মেঘলা। আজ আমি আমার জীবনের সেই অধ্যায়টা বলবো যেখানে বিশ্বাস ভেঙেছিল, আর সেখান থেকেই আমি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখেছিলাম। আমি যে শহরে থাকি সেখানে স্বপ্ন দেখার জায়গা খুব ছোট। স্বপ্ন দেখলে মানুষ হাসে, বলেও এত দূর কি হবে, মেয়েদের আবার এত পড়াশোনা। কিন্তু আমার ভেতরে একটা জেদ ছিল। আমি চাইতাম পড়তে, ভালো রেজাল্ট করতে, নিজের মতো করে দাঁড়াতে। বাবা একটা ছোট চাকরি করতেন, মা বাড়িতে সেলাই করতেন। আমাদের সংসারে টানাটানি ছিল, কিন্তু মা বাবা আমার পড়াশোনা বন্ধ করেননি। শুধু বলতেন, মন দিয়ে পড়, কারো কথায় কান দিস না। ক্লাস 10 পার হওয়ার পর থেকেই চারপাশে একটা চাপ শুরু হলো। পাড়ার আত্মীয়রা আসলে প্রশ্ন করে, মেয়েটার বিয়ে কখন দিচ্ছ? আর আমার মাথায় তখন একটাই কথা, আমি আগে নিজের পায়ের নিচে মাটি শক্ত করব। কলেজে ভর্তি হলাম, সঙ্গে ভর্তি হলাম একটা কোচিং সেন্টারে। জায়গাটা খুব বড় নয়, দোতলায় কয়েকটা রুম, দেয়ালে বড় বড় পোস্টার, সামনে সাইনবোর্ডে লেখা সাফল্যের নিশ্চয়তা। ওখানে আমার নতুন একটা জীবন শুরু হলো। প্রথম দিনই আমি ওখানে দেখলাম একজন সিনিয়র শিক্ষক ছিলেন। সবাই তাকে ভাইয়া বলে ডাকত। আসল নামটা তখনও আমি ঠিক জানতাম না। বয়স হবে 26-27, গলায় আইডি কার্ড, চোখে চশমা, কথায় আত্মবিশ্বাস। এমনভাবে বোঝাতেন যে মনে হতো যে কেউ বুঝতে পারবে। আমি একটু লাজুক প্রকৃতির, তাই প্রথমে দূর থেকে তাকিয়েই ছিলাম। কিন্তু ক্লাসের শেষে যখন কিছু বুঝতে পারছিলাম না, তখন আমি সাহস করে গিয়ে প্রশ্ন করলাম। তিনি হাসলেন, বললেন, ভয় পেও না, তুমি পারবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি জানি এই কথাটা খুব সাধারণ, কিন্তু ওই সময় আমার কাছে এটা ছিল আশ্বাসের মতো। কারণ আমি একা একা অনেক চাপ নিয়ে চলছিলাম। কলেজ, কোচিং, বাসার কাজ, ছোট ভাইয়ের পড়া, সব কিছুর মাঝেও আমি নিজের স্বপ্নটা আঁকড়ে ধরে রাখতে চাইতাম। ভাইয়া ধীরে ধীরে আমার পড়াশুনোর গাইড হয়ে উঠলেন। তিনি বলতেন, তুমি শুধু রুটিন মেনে চলো, বাকি আমি দেখে দেব। আমি বিশ্বাস করলাম, কারণ একজন শিক্ষককে আমরা এমনিই বিশ্বাস করি, তাই না? কিছুদিন পর থেকে তিনি আমাকে আলাদা করে বলতেন, ক্লাস শেষে একটু ফাঁকো, আমি তোমার দুর্বল জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি। শুরুতে আমার ভালোই লাগতো। আমি ভাবতাম, কত ভালো শিক্ষক, কত যত্ন করে পড়ায়। ক্লাস শেষে যখন সবাই চলে যেত, আমি থাকতাম। তিনি বোর্ডে লিখে বোঝাতেন, কখনো নিজের নোটবুক থেকে উদাহরণ দিতেন। তার চোখে একটা প্রশ্রয় ছিল, যেটা আমি আগে কখনো কারো কাছ থেকে পাইনি। ধীরে ধীরে আমার রেজাল্টও ভালো হতে লাগলো। আমার ভেতরে আত্মবিশ্বাস জন্মাতে শুরু করলো। আমি মনে মনে তাকে কৃতজ্ঞ মনে করতাম। তারপর একদিন তিনি বললেন, তোমার ফোন নাম্বারটা দাও, তোমাকে আমি পিডিএফ পাঠাবো, কিছু এক্সট্রা প্রশ্ন। আমি দিলাম। আমি তখনও বুঝিনি কিছুটা আগেই সীমারেখাটা কেমন নিঃশব্দে বদলাতে শুরু করেছে। প্রথম কয়েকদিন সত্যিই পড়ার ফাইল, প্রশ্ন, লিংক পাঠাতেন। রাত 10টার পরেও মেসেজ আসতো, এটা পড়েছ, কাল এটা করো। আমি এক ধরনের গর্বও অনুভব করতাম। আমি বুঝি তার স্পেশাল স্টুডেন্ট। আমি নিজেকে বোঝাতাম, ভাইয়া তো আমার ভালো চায়, আমার ভবিষ্যৎটা গড়তে চায়। কিন্তু ধীরে ধীরে মেসেজের ভাষা বদলাতে লাগলো। তোমাকে আজ খুব ক্লান্ত লাগছিল, তোমার হাসিটা সুন্দর, তোমার চোখে একটা কষ্ট থাকে, এই ধরনের কথা। আমি অস্বস্তি বোধ করলেও নিজেকে বলতাম, তিনি তো বড় ভাইয়ের মতো, হয়তো স্নেহ থেকেই বলছেন। আমাদের সমাজে মেয়েদের এই নিজেকে বোঝানোর অভ্যাসটা খুব পুরনো। আমরা অস্বস্তির নাম দিই ভুল বোঝাবুঝি, আর লাল সংকেতকে বলি সম্মান। একদিন তিনি বললেন, তুমি কি একটু কথা বলতে পারবে, খুব জরুরি। আমি ফোন ধরলাম। তিনি বললেন, তুমি বুঝো না তোমার মধ্যে কত সম্ভাবনা, কেউ তোমাকে সাপোর্ট করে না, আমি আছি। আমি থমকে গেলাম। আমার মা বাবা কি কম সাপোর্ট করেছিল? তারা তাদের সব কষ্টের মধ্যেও আমাকে পড়াতে চেয়েছিল, কিন্তু ভাইয়া এমনভাবে বলছিলেন যেন আমার পরিবার কিছুই করে না, যেন আমি একা আর তিনি একমাত্র ভরসা। তখনও আমি পুরোটা বুঝতে পারিনি, কিন্তু মনটা ভারী লাগলো। তারপর থেকে তিনি ক্লাসের বাইরে দেখা করতে বলতেন, লাইব্রেরিতে চলো, কফি শপে বসে পড়া নিয়ে আলোচনা করব, তোমার কনফিডেন্স বাড়াতে হবে। আমি প্রথমে এড়াতে চেষ্টা করতাম, কিন্তু তিনি চাপ দিতেন, তুমি যদি সিরিয়াস হও তাহলে সময় দিতে হবে। আর আমি তখন সফলতার জন্য খুব মরিয়া। ভয় পেতাম এই সাপোর্ট হারালে আমি পিছিয়ে যাব। তাই একদিন রাজি হলাম। আমরা একটা বইয়ের দোকানের পাশে ছোট ক্যাফেতে বসেছিলাম। তিনি পড়া নিয়ে কথা বললেন, ঠিকই, কিন্তু বারবার কথাটা ঘুরে আসছিল, তুমি আমাকে বিশ্বাস করো তো, তুমি আমার কথা শোনো তো, তুমি কারো কথা শুনে ভুল বোঝো না তো? আমি অস্বস্তিতে মাথা নেড়ে বলতাম, না। সেদিন ফেরার পথে তিনি হঠাৎ বললেন, তুমি জানো, তোমার জন্য আমার অনুভূতি আলাদা।
আমি যেন কথা হারিয়ে ফেললাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। শিক্ষক আর আমি ছাত্রী, ওখানে একটা দেওয়াল থাকার কথা, কিন্তু তিনি সেই দেওয়ালটাকে কথা দিয়ে, যত্নের ছদ্মবেশ দিয়ে খুব ধীরে ধীরে ভেঙে ফেলেছিলেন। আমি শুধু বলেছিলাম, ভাইয়া, এসব ঠিক না। তিনি হাসলেন, কেন ঠিক না? আমি তো তোমার ভালো চাই। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার বুকের ভেতর কেমন একটা ভয় জমছিল। আমি নিজের উপর রাগ করছিলাম। আমি কেন এতটা বিশ্বাস করলাম? আবার মনে হচ্ছিল আমি কি ভুল বুঝছি, কিন্তু মনের ভেতরের সেই ছোট্ট কণ্ঠটা বলছিল, না, এটা ভুল না, এটা ঠিক না, এটা একটা সীমা লঙ্ঘন। পরের দিন কোচিংয়ে গেলে তিনি যেন স্বাভাবিক। ক্লাসে অন্যদের সামনে তিনি শিক্ষক, সবাইকে হাসিয়ে হাসিয়ে পড়াচ্ছেন, আর আমার দিকে তাকালে চোখের মধ্যে একটা আলাদা দাবি। আমি মাথা নিচু করে বসে থাকলাম। ক্লাস শেষে তিনি ইশারা করলেন থাকতে। আমি উঠলাম না। আমি বেরিয়ে যেতে চাইলে তিনি খুব নিচু গলায় বললেন, 1 মিনিট, তোমার সাথে কথা আছে। আমি না শুনে বেরিয়ে এলাম। তারপর থেকেই তিনি বদলে গেলেন। আগের যে সাপোর্ট ছিল সেটা ধীরে ধীরে শাস্তি হয়ে গেল। ক্লাসে তিনি আমার প্রশ্নের উত্তর দিতে দেরি করতেন, কখনো তুচ্ছ হাসি দিতেন, কখনো বলতেন, তুমি এটা বুঝতে পারছো না, এত সহজ। অন্যদের সামনে অপমানের মতো লাগত। আমি ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম, কারণ আমি জানতাম আমি আগের মতোই চেষ্টা করছি, কিন্তু তিনি ইচ্ছে করেই আমাকে ছোট করছেন, যেন আমি তার কথায় না চলায় আমাকে শিক্ষা দিচ্ছেন। আমি তখনও কাউকে বলতে পারিনি। আমার ভয় ছিল পরিবার জানলে কোচিং বন্ধ করে দেবে, সমাজ জানলে আমাকে দোষ দেবে। মেয়েদের দোষ দেওয়ার একটা সহজ রাস্তা আছে। তুমি কেন নম্বর দিলে? তুমি কেন দেখা করতে গেলে? তুমি নিশ্চয়ই কিছু করেছ। এই প্রশ্নগুলো শুনতে আমি প্রস্তুত ছিলাম না। আমি নিজের ভিতরেই সব চেপে রাখছিলাম, কিন্তু চেপে রাখা কষ্ট বাড়তে বাড়তে একসময় বিষ হয়ে যায়। একদিন তিনি আমাকে মেসেজ দিলেন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার পড়াশোনা আমি আর দেখব না, তোমার রেজাল্টও আমি দেখব। ওই লাইনটা পড়ে আমার হাত কেঁপে উঠল। এটা সাপোর্ট না, এটা হুমকি। এবং তখনই আমার ভেতরে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত জন্মালো, আমি আর এই মানুষটার কাছে ছোট হব না। আমি সেদিনই কোচিংয়ের প্রধান স্যারকে বলার সিদ্ধান্ত নিলাম, কিন্তু মুখ খুলতে গিয়েও কণ্ঠ আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, স্যার, ভাইয়া আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি আর ওনার কাছে পড়তে চাই না। প্রধান স্যার প্রথমে গুরুত্বই দিলেন না, বললেন, তোমরা মেয়েরা সবসময় ভুল বোঝো, ভাইয়া তো সবাইকে সাপোর্ট করে। আমার চোখে পানি চলে এসেছিল। আমি অনুভব করলাম একজন মেয়ের কথা বিশ্বাস করার জন্য সমাজ কতটা কৃপণ। আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। রাতে মা আমাকে জিজ্ঞেস করলেন, আজ মন খারাপ কেন? আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। তারপর হঠাৎ যেন আমার ভেতরের বাঁধ ভেঙে গেল। আমি সব বললাম না, কিন্তু বললাম, কোচিংয়ে একটা সমস্যা হচ্ছে, আমি আর সেখানে যেতে চাই না। মা আমার দিকে তাকিয়ে থাকলেন। মা হয়তো পুরোটা বুঝলেন। তিনি শুধু বললেন, তুমি ভয় পেও না, ঠিক আছে, তুমি আর যাবে না, আমরা অন্য ব্যবস্থা করব। সেই রাতটা আমার জীবনে মোড় ঘোরানো রাত। আমি বুঝলাম সবাই আমাকে দোষ দেবে, এই ভয়টা আমার মাথার ভেতর ছিল, কিন্তু মা আমাকে দোষ দেননি। মা আমার পাশে দাঁড়িয়েছিলেন। পরদিন বাবা অফিস থেকে এসে শুনলেন। বাবা চুপ করেছিলেন বেশ কিছুক্ষণ, তারপর বললেন, তুমি পড়া ছাড়বে না, কোচিং ছাড়বে, কিন্তু পড়া ছাড়বে না। আমি সেই মুহূর্তে প্রথমবার অনুভব করলাম আমার পরিবারই আমার সবচেয়ে বড় শক্তি। আমি কোচিং ছাড়লাম, কিন্তু কোচিং ছাড়ার সঙ্গে সঙ্গে আমার ওপর আরেকটা আঘাত এলো। আমার কয়েকজন সহপাঠী বলল, তুমি কেন ছেড়ে দিলে? ভাইয়া তো অনেক ভালো। কেউ কেউ হাসাহাসি করে বলল, ওর সাথে নাকি ঝামেলা হয়েছে। আমি বুঝলাম গুজব কত সহজে ছড়ায়। আমি চুপ করে থাকলাম, কারণ সত্য বললে তারা বিশ্বাস করত কিনা জানি না, আর আমার তখন সবচেয়ে জরুরি ছিল নিজেকে আবার গড়তে শুরু করা। প্রথম কয়েকদিন আমি পড়তে পারতাম না। বই খুললেই মাথার ভেতর সেই অপমান, সেই ভয়, সেই হুমকির শব্দগুলো ঘুরত। আমি ভাবতাম, আমি কি দুর্বল? আমি কি ভুল করেছি? তারপরই মনে হতো, না, আমি দুর্বল না, আমি শুধু একজন মানুষের মুখোশ চিনতে দেরি করেছি, কিন্তু এখন আমি আর দেরি করব না।
আমি নিজের জন্য একটা নতুন রুটিন বানালাম, ইউটিউবে ফ্রি লেকচার খুঁজে দেখতাম, লাইব্রেরি থেকে বই আনতাম, কলেজের এক আপুকে ধরলাম, তিনি ভালো পড়তেন, আমাকে কিছু গাইড করতেন। আমি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করতাম, আজ এই অধ্যায়, আজ এই 50টা প্রশ্ন, আজ এই মক টেস্ট। আর আমি একটা জিনিস শিখলাম, কেউ যদি তোমাকে সাহায্যের নাম করে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে সেটা সাহায্য না, সত্যিকারের সাহায্য তোমাকে শক্ত করে, ছোট করে না। কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ ভাইয়া আমাকে ছাড়তে চায়নি। একদিন হঠাৎ কল এলো, আমি ধরলাম না, মেসেজ এলো, তুমি খুব অহংকারী হয়ে গেছো, তোমাকে আমি গড়ে তুলেছিলাম। আমি পড়েই শিউরে উঠলাম, গড়ে তোলা? আমি তো নিজের শ্রমে, নিজের রাত জেগে, নিজের চোখের জলে এগিয়েছি। তিনি কেবল নিজের সুবিধামতো আমাকে বাঁধতে চেয়েছিলেন। আমি প্রথমবার সাহস করে রিপ্লাই দিলাম, দয়া করে আর যোগাযোগ করবেন না। এরপর নম্বর ব্লক করলাম। আমি ভাবলাম শেষ, কিন্তু কয়েকদিন পর একটা নতুন নম্বর থেকে মেসেজ এলো, ভাষা আরও কড়া, ইঙ্গিতপূর্ণ। আমি ভয় পেলাম, কিন্তু এবার আমি একা থাকিনি। আমি মাকে বললাম, মা বললেন, ব্লক কর, প্রয়োজন হলে বাবাকে বলবো। বাবাকে বলার পর বাবা শান্ত গলায় বললেন, ভয় পাস না, যদি বেশি করে আমরা ব্যবস্থা নেব। বাবা আমাকে প্রথমবার বললেন, মেয়েদের ভয় দেখিয়ে চুপ করানো হয়, তুমি চুপ করবে না। এই কথাটা আমার মেরুদণ্ড সোজা করে দিল। আমি পড়াশোনায় মন দিলাম, নিজের পায়ের নিচে জমি বানানোর মতো করে প্রতিদিন একটু একটু করে এগোলাম। টিউশনই শুরু করলাম। প্রথমে 2জন বাচ্চাকে পড়াতাম, মাসে সামান্য টাকা আসতো। সেই টাকাটা হাতে নিয়ে আমার মনে হয়েছিল এটা আমার স্বাধীনতার প্রথম ধাপ। আমি বুঝলাম নিজের আয় যত ছোট হোক একটা মেয়েকে কতটা আত্মবিশ্বাস দেয়। আমি কলেজের ফি থেকে শুরু করে নিজের বই, সব কিছুতে ধীরে ধীরে নিজের অংশ দিতে শুরু করলাম। রেজাল্টের সময় আসলো। আমি অনেক ভয় নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, কারণ ভেতরের ট্রমা, মানসিক চাপ সব ছিল। কিন্তু পরীক্ষা শেষে যখন ফল বেরোলো, আমি দেখলাম আমি পার করেছি। শুধু পাস না, ভালো করেছি। আমার চোখে পানি চলে এসেছিল। আমি মনে মনে বলেছিলাম, এই রেজাল্ট আমার, কারোর দয়ার না, কারোর গড়ে তোলার না। সেই দিন আমি আয়নায় দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়েছিলাম। আমি বলেছিলাম, মেঘলা, তুমি ভেঙে পড়নি, তুমি নিজেকে আবার তুলে দাঁড় করিয়েছ। আমার মনে হয়েছিল একটা অধ্যায় শেষ হলো, আরেকটা শুরু। কিন্তু আমি জানতাম এই অভিজ্ঞতার শিক্ষা আমি ভুলব না, কারণ আমি দেখেছি ক্ষমতার অপব্যবহার কত নিঃশব্দে আসে, কত সুন্দর মুখোশ পরে আসে। আর আমি শিখেছি সীমানা টানা, না বলা, সাহায্যের নামে নিয়ন্ত্রণকে চিনে ফেলা, এসবও জীবনের দরকারি শিক্ষা। এখন আমি যখন ছোট বোনদের দেখি যারা কোচিংয়ে যায়, স্বপ্ন দেখে, আমি তাদের বলি, শিক্ষককে সম্মান করবে, কিন্তু নিজের সীমা ঠিক রেখে। তারও সাথে অস্বস্তি লাগলে সেটা চেপে রাখবে না। বিশ্বাস মানে অন্ধ হওয়া না। কেউ কেউ তখন হাসে, বলে, আপু আপনি বেশি ভাবেন। আমি হাসি, কারণ আমি জানি যে বেশি ভাবে সে একদিন বাঁচে, আর যে চুপ থাকে তাকে বারবার চুপ করানো হয়। আমার জীবনের সেই ভাইয়া আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু অজান্তেই সে আমাকে শক্ত করেছিল, কারণ তার কারণে আমি শিখেছি নিজেকে বাঁচাতে হলে নিজের কণ্ঠস্বরটাকে শুনতে হয়। আমি শিখেছি মেয়েরা শুধু সহ্য করে না, মেয়েরা লড়েও। আমি শিখেছি ভয়কে জয় করা মানে ভয় না থাকা নয়, ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আজ আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। আমি এখন নিজের মতো করে স্বপ্ন দেখি। আমার স্বপ্ন এখন আর কারোর হাতে আটকানো নয়। আমি পড়ি, আমি কাজ করি, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিই। আর মাঝে মাঝে রাতে যখন মনে পড়ে যায়, বুকটা হঠাৎ ভারী হয়, তখন আমি নিজেকে বলি, এটা তোমার দোষ ছিল না, এটা ছিল তার অপরাধ। আর তুমি বেঁচে আছো, এগিয়ে গেছো, এটাই তোমার জয়। আমার গল্প এখানেই থামছে না, কারণ সামনে আরও অনেকটা পথ। কিন্তু এই অধ্যায়টা আমি বললাম যাতে কেউ বুঝতে পারে, বিশ্বাস ভাঙলেও জীবন থেমে যায় না। বিশ্বাস ভাঙার টুকরোগুলো দিয়েই কখনো কখনো আমরা নিজের ভিতের ইট বানাই, আর সেই ভিতের ওপর দাঁড়িয়েই আমরা বলি, আমি পারি, আমি পারবো, আমি নিজের পায়ে দাঁড়াবো। কোচিং ছেড়ে দেওয়ার পর আমার প্রথম সমস্যা ছিল আমি একা হয়ে গেছি। আগে একটা কাঠামো ছিল, নির্দিষ্ট ক্লাস, নির্দিষ্ট রুটিন, পরিচিত মানুষ। হঠাৎ সেটা নেই। আর তার চেয়েও বড় কথা, আমার মাথার ভেতরে একটা অদৃশ্য কোলাহল শুরু হলো।
ক্লাসরুম, বোর্ড, প্রশ্ন সব কিছু মনে হলেই আমার বুক ধড়ফড় করত। কোনো পুরুষ শিক্ষকের কাছে প্রশ্ন করতে গেলেও হাত কেঁপে উঠত। আমি বুঝলাম ঘটনাটা শুধু একদিনের নয়, এটা আমার ভেতরে একটা ভয় রেখে গেছে। আমি সবসময় ভাবতাম সাহসী মেয়েরা কান্না করে না, কিন্তু আমি কান্না করতাম। রাতে চুপচাপ বালিশে মুখ গুজে কাঁদতাম, যেন কেউ শুনতে না পায়। তারপর সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে বলতাম, কাঁদা শেষ, এখন কাজ। এই কথাটা আমি নিজের জন্য একটা নিয়ম বানিয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম আমি থেমে গেলে যারা আমাকে থামাতে চেয়েছিল তারা জিতে যাবে। আমি ঠিক করলাম আমি নতুন করে শুরু করব, তবে এবার নিজের শর্তে। প্রথম কাজ ছিল আমার পড়ার পদ্ধতিটা বদলানো। আগে আমি কারোর ওপর নির্ভর করতাম, কে কোন টপিক ধরিয়ে দেবে, কে কোন প্রশ্ন নির্বাচন করে দেবে। এবার আমি নিজেই সিদ্ধান্ত নিলাম, আমি আমার শিক্ষক, আমি নিজেই। আমি একটা খাতা খুললাম, নাম দিলাম প্ল্যান বুক। সেখানে লিখতাম এই সপ্তাহে কোন অধ্যায়, কোন দিন রিভিশন, কোন দিন টেস্ট। প্রতিদিন পড়ার শেষে একটা লাইন লিখতাম, আজ আমি কি শিখলাম আর আজ আমি কোথায় আটকালাম। প্রথম কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। আমি নিজেকে শাসন করতে পারতাম না, আবার বেশি শাসন করলেও ভেঙে যেতাম। তারপর আমি একটা কৌশল শিখলাম, নিজের সাথে যুদ্ধ না করে নিজের সাথে চুক্তি। আমি বলতাম আজ 2 ঘন্টা পড়লেই চলবে, কিন্তু ওই 2 ঘন্টা মন দিয়ে পড়তে হবে। ধীরে ধীরে 2 ঘন্টা 3 হলো, 3 4 হলো। আমি বুঝলাম বড় বড় সিদ্ধান্ত নয়, ছোট ছোট অভ্যেসই জীবন বদলায়। এর মধ্যেই আমার টিউশনই বাড়তে লাগলো। প্রথমে যে 2টো বাচ্চাকে পড়াতাম তাদের ফল ভালো হওয়ায় তারা অন্যদের বলল। 1 মাসের মধ্যে 4 জন হলো, তারপর 6 জন। আমি বিকেলে কলেজ থেকে ফিরে একটা ছোট্ট ব্যাগে বই ভরে বেরোতাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ভাবতাম, এটা কি আমার স্বপ্ন ছিল? আমি তো নিজে পড়তে চেয়েছিলাম, কিন্তু এখন পড়াচ্ছি। তারপরই বুঝতাম এটাই তো পথ। আমি যেমন স্বপ্ন দেখি তেমনই আলাদা পথে স্বপ্নের দিকে এগোতে হয়। টিউশনি করার একটা বড় ভালো দিক ছিল, আমি নিজের মূল্য বুঝতে শিখলাম। আগে কারোর প্রশংসায় আমি উড়তাম, কারোর তুচ্ছতায় আমি ভেঙে পড়তাম। এখন যখন একটা ছোট্ট বাচ্চা বলতো, আপু আপনি না থাকলে আমি বুঝতাম না, আমার ভেতরে একটা স্থির আত্মবিশ্বাস তৈরি হতো। আর সবচেয়ে আশ্চর্য, আমি যে ভয়টা নিয়ে চলতাম সেটা ধীরে ধীরে কমতে লাগলো। কারণ আমি বুঝলাম সব পুরুষ শিক্ষক এক নয়, সব মানুষ এক নয়, কিন্তু আমার সীমা, আমার সতর্কতা ওগুলো থাকবে। আমি ভয়কে রেখে দিলাম সতর্কতার জায়গায়, আর সাহসকে রাখলাম সিদ্ধান্তের জায়গায়। কিন্তু গল্পের আরেকটা দিক আছে, সমাজ। কোচিং ছেড়ে দেওয়ার পর আমার চারপাশের মানুষজন অনেক কথা বলতে শুরু করলো। একদিন পাড়ার এক আন্টি বলল, শুনেছি তুমি নাকি ওই কোচিংয়ে ঝামেলা করে বের হয়ে এসেছো। আমি অবাক হলাম। আমি তো চুপ ছিলাম, তবুও গল্প বেরিয়েছে। আমি বুঝলাম চুপ থাকলেও মানুষ গল্প বানায়। তখন আমার ভেতরে একটা কথা জন্মালো, যদি মানুষ গল্প বানিয়েই ফেলে তাহলে অন্তত নিজের সত্যটা নিজের কাছে পরিষ্কার রাখব। মা আমাকে খুব সাপোর্ট করছিলেন, কিন্তু মাও মাঝে মাঝে ভয় পেতেন। মা বলতেন, লোকজন কি বলে সেটাও তো ভাবতে হয়। আমি মাকে দোষ দিই না, মা তো সেই প্রজন্মের যারা শিখেছে মেয়েদের নিরাপত্তা মানে চুপ থাকা। আমি মাকে ধীরে ধীরে বলতাম, মা চুপ থাকলে নিরাপত্তা বাড়ে না, চুপ থাকলে ওরা আরও সাহস পায়। মা আমাকে দেখতেন, কিছুক্ষণ চুপ করে থাকতেন, তারপর বলতেন, ঠিক আছে, তবে সাবধানে চলিস। আর বাবা ধীরে ধীরে বদলে যাচ্ছিলেন। আগে বাবা বলতেন, পড়াশোনা কর, বেশি বাইরে যাস না। এখন বাবা বলতেন, কেউ বিরক্ত করলে আমাকে বলবি। একদিন বাবা হঠাৎ বললেন, তোমার মোবাইলটা আমাকে দেখাও। আমি ভয় পেলাম, ভাবলাম বাবা কি সন্দেহ করছে। কিন্তু বাবা মোবাইল নিয়ে শুধু একটা কাজ করলেন, আমার ব্লক লিস্টে নাম্বারগুলো ঠিক আছে কিনা দেখলেন, আর বললেন, যদি আবার নতুন নাম্বার থেকে কিছু আসে স্ক্রিনশট রাখবি। সেই মুহূর্তে আমি বুঝলাম বাবা আমাকে বিচার করছে না, বাবা আমাকে রক্ষা করতে শিখছে। তবুও কিছু ঘটনা আমাকে নড়বড়ে করে দিত। একদিন কলেজের বাইরে এক সিনিয়র ছেলেকে দেখলাম, সে ওই কোচিংয়ের ভাইয়ার পরিচিত। সে আমাকে দেখে হেসে বলল, আচ্ছা তুমি তো কোচিং ছেড়ে দিয়েছ, কেন? তার হাসিটা ছিল কৌতুকের মতো, প্রশ্নটা ছিল তীরের মতো। আমি প্রথমে পাশ কাটাতে চেয়েছিলাম, কিন্তু তারপর হঠাৎ আমার ভেতর থেকে কণ্ঠ বেরোলো, কারণ আমার পড়ার জন্য জায়গা বদলানোর দরকার হয়েছিল।
আমি আর একটুও ব্যাখ্যা করলাম না। আমি বুঝলাম সব প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, কিছু প্রশ্নের উত্তর না দেওয়াই নিজের সম্মান। তারপর আমি আরও একটা সিদ্ধান্ত নিলাম, আমি নিজের দক্ষতা বাড়াবো, শুধু পড়া নয়, নিজের ভবিষ্যতও। আমি অনলাইনে কিছু স্কিল শেখা শুরু করলাম, বেসিক কম্পিউটার, টাইপিং, তারপর একটু এক্সেল। আমার টিউশনি থেকে যে টাকা আসতো সেখান থেকে একটা অংশ জমাতাম, ছোট ছোট করে সঞ্চয়। আমি নিজেকে বলতাম, স্বাধীনতা একদিনে আসে না, স্বাধীনতা আসে জমতে জমতে। এক সময় আমার কলেজের এক ম্যাডাম আমাকে বললেন, তুমি চাইলে আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিতে পার্ট টাইম হেল্প করতে পারো। খুব বেশি টাকা না, কিন্তু পরিবেশটা ভালো আর একটা পরিচয়। আমি রাজি হলাম। সেখানে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন মানুষ চিনলাম, যাদের সাথে কথা বললে মনটা হালকা লাগত, যারা আমাকে ছাত্রীর চোখে দেখে, মেয়ের চোখে নয়, যারা প্রশ্ন করে, তুমি কি হতে চাও, তুমি কোন বিষয়ে আগ্রহী। এই প্রশ্নগুলোই আমাকে আবার স্বপ্নের সাথে জুড়ে দিল। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, আমার জীবনের ওই ঘটনাটা আমার পরিচয় না, এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমি এটা লুকোবো না, আবার এটাকে আমার পুরো অস্তিত্বও বানাবো না। আমি আমার পড়াশোনার মধ্যে, আমার কাজের মধ্যে, আমার প্রতিদিনের চেষ্টার মধ্যে নিজেকে নতুন করে লিখতে শুরু করলাম। তবুও কিছুদিন ছিল যখন মনে হতো আমি আর পারবো না, বিশেষ করে পরীক্ষার আগে। চাপ, ভয়, রাত জাগা সব মিলিয়ে মাথা ভার হয়ে যেত। এক রাতে আমি বই বন্ধ করে বসেছিলাম। হঠাৎ মনে হলো, যদি আমি ফেল করি, যদি আমার সব কষ্ট বৃথা যায়। আর তখনই সেই পুরনো কথাগুলো মাথায় ঘুরে এলো। তোমাকে আমি গড়ে তুলেছিলাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, না, আমি নিজেকে গড়ছি। আমি সেদিন রাতেই আবার বই খুললাম। আমি নিজের ভেতরে প্রতিজ্ঞা করলাম, যে আমাকে ছোট করতে চেয়েছিল তাকে আমি আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না। পরীক্ষা দিলাম, ফল বেরোলো, আমি আবারও ভালো করলাম। এবার শুধু আনন্দ হয়নি, একটা শান্তি এসেছে। আমি অনুভব করলাম, আমি এখন আগের মেঘলা নই। আগে আমি সহজে বিশ্বাস করতাম, সহজে ভেঙে পড়তাম। এখন আমি সহজে ভাঙি না। এখন আমি বুঝি, বিশ্বাস করতে হলে সময় লাগে, সীমা লাগে, যুক্তি লাগে। এরপর আমার জীবনে একটা বড় সুযোগ এলো, শহরের বাইরে একটা বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ, যেখানে স্কলারশিপও পাওয়া যেতে পারে। কিন্তু সেটা মানে বাড়ি থেকে দূরে, নতুন জায়গা, নতুন মানুষ। মা ভয় পেলেন, মেয়ে একা থাকবে। পাড়া বলল, মেয়ে বাইরে গেলে ভালো হয় না। আমি প্রথমবার তাদের কথায় কাঁপলাম না। আমি শুধু বললাম, আমি যাব। সেই সিদ্ধান্তটা সহজ ছিল না, কারণ আমার ভেতরে তখনও ভয় ছিল। কিন্তু আমি বুঝলাম, ভয় থাকলেও এগোতে হবে। আমি স্কলারশিপের জন্য আবেদন করলাম, কাগজপত্র জোগাড় করলাম, ইন্টারভিউ দিলাম। আর যখন চিঠি এলো, আমি নির্বাচিত, আমি কিছুক্ষণ নিঃশ্বাসই নিতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমার হাতে আমার ভবিষ্যৎটা তুলে দিল। যেদিন আমি বাড়ি ছাড়লাম, মা আমার ব্যাগ গুছিয়ে দিলেন, বাবা আমাকে বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিলেন। বাস ছাড়ার আগে বাবা শুধু বললেন, কাউকে ভয় পাবি না, কিন্তু সাবধান থাকবি, আর নিজের সম্মান নিজে রাখবি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা। বাস চলতে শুরু করল। জানালার বাইরে আমার শহর পিছিয়ে যেতে লাগলো, আর আমার চোখের জল গড়িয়ে পড়ল। কিন্তু এই কান্না কষ্টের না, এই কান্না ছিল একটা মেয়ের নিজের জীবন বেছে নেওয়ার কান্না। নতুন শহরে গিয়ে আমি দেখলাম, জীবন আরও কঠিন হতে পারে, কিন্তু সম্ভাবনাও আরও বড়। সেখানে কেউ আমাকে ওই কোচিংয়ের গল্প দিয়ে চেনে না, সেখানে মানুষ আমাকে চেনে আমার কাজে, আমার পড়ায়। আমি হোস্টেলে উঠলাম। প্রথম রাতেই আমার খুব ভয় লাগলো, অচেনা রুম, অচেনা শব্দ। কিন্তু আমি নিজের হাত বুকের ওপর রেখে বললাম, মেঘলা, তুমি এখানে এসেছো কারণ তুমি পারো, তুমি এখানে এসেছো নিজের জন্যে। সেই জায়গায় আমার জীবন আবার নতুন করে শুরু হলো। আমি দিনের বেলা ক্লাস করতাম, বিকেলে পার্ট টাইম কাজ করতাম, রাতে পড়তাম। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগতো, কিন্তু একটা অদ্ভুত শান্তি ছিল। আমি নিজের জন্য করছি, আমি কারোর দয়ার ওপর দাঁড়িয়ে নেই, আমি কারোর প্রশ্রয়ের ভেতর আটকে নেই, আমি স্বাধীন। একদিন হঠাৎ আমার পুরনো শহরের এক বান্ধবী ফোন দিল। সে বলল, তুই জানিস ওই ভাইয়ার বিরুদ্ধে নাকি আরেকটা মেয়েও অভিযোগ করেছে। আমার বুক কেঁপে উঠল। আমি চুপ করে রইলাম। বান্ধবী বলল, সবাই বলছে মেয়েটা মিথ্যে বলছে। আমি তখন ধীরে ধীরে বললাম, না,
সবসময় মেয়েরা মিথ্যে বলে না। আমার গলা কাঁপছিল, কিন্তু কথাটা আমি বলেছিলাম, কারণ আমি বুঝলাম আমার নীরবতা শুধু আমাকে নয়, অন্যদেরও ক্ষতি করে। সেই রাতে আমি অনেকক্ষণ জেগেছিলাম। আমি ভাবছিলাম, আমি কি কিছু করতে পারতাম? আমি কি তখন একটু সাহস দেখালে অন্য মেয়েরা বাঁচত? এই প্রশ্নগুলো আমাকে কাঁদিয়েছে, কিন্তু তারপর আমি নিজেকে বললাম, নিজেকে দোষ দিয়ে লাভ নেই। আমি তখন যা পেরেছি করেছি, আর এখন যা পারি করব, কমপক্ষে সত্যের পাশে দাঁড়াবো। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার গল্পটা লুকাবো না। আমি এটা সবাইকে বলে বেড়াবো না, কিন্তু যখন প্রয়োজন হবে আমি চুপ থাকব না। আমি বুঝলাম, মেয়েদের শক্তি শুধু পড়াশোনায় নয়, মেয়েদের শক্তি নিজের সত্যকে ধরে রাখাতেও। নতুন শহরে আসার পর প্রথম কয়েক মাস আমি খুব চুপচাপ ছিলাম। ক্লাস, কাজ, হোস্টেল, এই তিনটের বাইরে আমার জীবন যেন কিছুতেই ছড়াতে চাইতো না। আমি কারোর সঙ্গে বেশি মিশতাম না, কারণ আমার ভেতরে তখনও একটা ভয় ছিল। আবার যদি কেউ বিশ্বাসের সুযোগ নেয়, আবার যদি কেউ আমার নীরবতাকে দুর্বলতা ভাবে, তাই আমি নিরাপদ দূরত্বে থাকতাম। হাসতাম ঠিকই, কিন্তু মন খুলে কথা বলতাম না। হোস্টেলে আমার রুমমেট ছিল রিয়া। সে খুব চঞ্চল, খুব স্পষ্ট কথা বলতো। প্রথম সে আমাকে বলতো, তুমি এত চুপচাপ কেন? আমি হেসে এড়িয়ে যেতাম। ধীরে ধীরে সে বুঝতে পারল আমি চুপ কারণ আমি সাবধান। একদিন রাতে হোস্টেলের ছাদে আমরা বসেছিলাম, শহরের আলো দেখছিলাম। হঠাৎ সে বলল, তোমার চোখে মাঝে মাঝে খুব ক্লান্তি দেখি। আমি কিছু বলিনি, কিন্তু সেদিন অদ্ভুতভাবে আমার বুকটা হালকা লাগছিল। আমি প্রথমবার কাউকে পুরোটা না হলেও একটু একটু করে বলতে শুরু করলাম। কোচিং, ভাইয়া, ভয় সব না, শুধু এটুকু বললাম, আমি একবার খুব বাজেভাবে বিশ্বাস হারিয়েছিলাম। রিয়া চুপ করে শুনল, তারপর বলল, তুমি জানো, তোমার মতো অনেক মেয়েই আছে, কিন্তু সবাই বলতে পারে না। তার কথাটা আমার ভেতরে গেঁথে গেল। আমি বুঝলাম, আমার গল্পটা শুধু আমার না, আমার মতো আরও অনেক মেয়ের গল্প আছে যারা চুপ করে আছে। কয়েকদিন পর কলেজে একটা নোটিশ এলো, নারী নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক একটি সেমিনার। সাধারণত আমি এসব এড়িয়ে চড়তাম, কিন্তু সেদিন রিয়া বলল, চল যাই। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু কোথা থেকে যেন একটা সাহস এলো। আমি বললাম, ঠিক আছে। সেমিনারে অনেক বক্তা কথা বললেন, সবাই বড় বড় কথা বলছিল, আইন, অধিকার, সমাজ। আমি চুপ করে শুনছিলাম। হঠাৎ একজন বললেন, আপনাদের কারোর যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন। হলঘরটা নিস্তব্ধ হয়ে গেল, কেউ হাত তুলল না। আমার বুকের ভেতর তখন যুদ্ধ শুরু হলো। একদিকে ভয়, সবাই কি ভাববে, অন্যদিকে একটা আগুন। আমি কি চুপ থাকব? আমি নিজেও জানি না কিভাবে, কিন্তু আমার হাতটা উঠেছিল। হলঘরে অনেক চোখ আমার দিকে তাকালো। মাইক্রোফোন হাতে নিয়ে আমার গলা কেঁপে যাচ্ছিল। আমি পুরো গল্প বলিনি, নাম বলিনি, জায়গা বলিনি, শুধু বললাম, একজন শিক্ষক, একজন ভরসার মানুষ, সেই বিশ্বাসটা কিভাবে ভেঙে যায়। আমি বললাম, ভয়টা শুধু ঘটনার না, ভয়টা হলো কেউ বিশ্বাস করবে কিনা। আমার কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর হাততালি শুরু হলো, খুব জোরে না, কিন্তু সত্যি। সেদিন সেমিনার শেষ হওয়ার পর কয়েকজন মেয়ে আমার কাছে এলো। কেউ বলল, আপু, আপনার কথা শুনে সাহস পেলাম। কেউ চুপচাপ শুধু বলল, ধন্যবাদ। আমি তখন বুঝলাম, আমি কিছু একটা করেছি, বড় কিছু না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু। আমি চুপ থাকিনি। সেই দিনটার পর আমার ভেতরে একটা পরিবর্তন শুরু হলো। আমি আর নিজেকে শুধু বাঁচাতে চাইছিলাম না, আমি নিজেকে সম্মান করতে শিখছিলাম। ক্লাসে প্রশ্ন করতে ভয় লাগলেও আমি হাত তুলতাম। কোথাও অস্বস্তি লাগলে আমি বলতাম, আমি কমফোর্টেবল নই। এই কথাটা বলতে শিখতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু এখন এই কথাটা আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এরপর একদিন আমার পার্ট টাইম কাজের জায়গায় একটা ঘটনা ঘটল। এক সিনিয়র সহকর্মী অপ্রয়োজনীয়ভাবে খুব কাছাকাছি দাঁড়াতো। আগে হলে হয়তো আমি চুপ করে থাকতাম, কিন্তু সেদিন আমি সরাসরি বললাম, দয়া করে একটু দূরে থাকুন। সে অবাক হয়ে গেল। হয়তো সে ভাবেনি আমি বলবো, কিন্তু সে সরে গেল। আমি বুঝলাম, সব লড়াই বড় মঞ্চে হয় না, অনেক লড়াই ছোট ছোট মুহূর্তে জেতা যায়। আমি পড়াশোনার পাশাপাশি নিজেকে মানসিকভাবে শক্ত করার কাজও করছিলাম। আমি জার্নাল লিখতাম, প্রতিদিন রাতে লিখতাম, আজ আমি কোথায় সাহস দেখালাম, কোথায় আমি ভয় পেলাম, আর ভয় পেলেও আমি কি করলাম। এই লেখাগুলো আমাকে নিজের অগ্রগতি দেখাতো। আমি বুঝতে পারতাম আমি আগের চেয়ে বদলাচ্ছি। এর মধ্যেই আমার স্কলারশিপ রিনিউ করার সময় এলো। ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ বোর্ডে একজন পুরুষ শিক্ষক খুব কঠিন প্রশ্ন করছিলেন। হঠাৎ তিনি বললেন, তুমি এত দূর এসেছো, মাঝপথে যদি সমস্যা হয় তখন কি করবে? এক মুহূর্তের জন্য আমার মাথার ভেতরে পুরনো সেই ভয়টা উঁকি দিল। তারপর আমি চোখ তুলে বললাম, আমি সমস্যা পেরিয়ে এসেই এখানে পৌঁছেছি, তাই সমস্যা এলে থামব না। আমার কণ্ঠে কোনো নাটক ছিল না, শুধু সত্য ছিল। ইন্টারভিউ শেষে আমি বুঝলাম, আমি আর নিজেকে ছোট করে দেখি না। স্কলারশিপ রিনিউ হলো,
আমি আরও আত্মবিশ্বাসী হলাম। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করলাম, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু নিজের খরচ নিজে চালানো না। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের ভয়, নিজের সীমা, নিজের সিদ্ধান্ত এসবের দায়িত্ব নেওয়া। একদিন রাতে মা ফোন করলেন। মা বললেন, তুই আগের থেকে বদলে গেছিস। আমি জিজ্ঞেস করলাম, ভালো না খারাপ? মা একটু হেসে বললেন, শক্ত হয়েছিস। আমি ফোনের এই প্রান্তে চোখ মুছলাম, কারণ শক্ত হওয়াটা আমার জীবনের সবচেয়ে কঠিন অর্জন। মাঝে মাঝে আমি ভাবি, যদি ওই কোচিংয়ের ঘটনা না ঘটত, হয়তো আমার জীবন অন্যরকম হতো। কিন্তু আমি আর এই প্রশ্নে আটকে থাকি না, কারণ আমি জানি আমি যেটা হারিয়েছি তার চেয়েও বেশি কিছু আমি পেয়েছি। আমি পেয়েছি নিজের কণ্ঠস্বর, আমি পেয়েছি নিজের ওপর ভরসা। আজ আমি যখন কাউকে দেখি কোনো মেয়ে চুপ করে আছে, অস্বস্তি লুকোচ্ছে, আমি তাকে বলি না সহ্য কর, আমি বলি তুমি একা নাও। কারণ এই একটা বাক্য কাউকে বাঁচাতে পারে। আমার গল্পের এই অংশ এখানেই থামাচ্ছি। পরের অংশে আমি বলবো কিভাবে আমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করলাম, কিভাবে আমার জীবনে আবার বিশ্বাস আসতে শুরু করলো, আর কিভাবে আমি বুঝলাম বিশ্বাস ভাঙার পরেও বিশ্বাস করা শেখা যায়, তবে এবার নিজের শর্তে। নমস্কার, আমি মেঘলা। আগের অংশে আমি বলেছিলাম কিভাবে নতুন শহরে এসে আমি প্রথমবার নিজের কণ্ঠস্বর তুলেছিলাম, কিভাবে চুপ থাকা ভেঙে বলতে শিখেছিলাম। এবার আমি বলবো বিশ্বাস ভাঙার পর আবার বিশ্বাস করতে শেখার গল্পটা, আর সেই বিশ্বাসটা কিভাবে আমি মানুষের ওপর নয়, আগে নিজের ওপর রাখতে শিখেছিলাম। সেমিনারের ঘটনার পর আমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো। মানুষজন আমাকে আগের মতো চুপচাপ মেয়েটা হিসেবে দেখত না। কেউ কেউ বলতো, তুমি খুব ম্যাচিওর, কেউ বলতো তোমার কথায় ওজন আছে। এই কথাগুলো শুনে আমার ভালো লাগতো, কিন্তু আমি খুব সাবধানে থাকতাম, কারণ আমি জানতাম প্রশংসাও কখনো কখনো নতুন প্রত্যাশার ফাঁদ হয়ে দাঁড়ায়। তাই আমি নিজেকে বলতাম, আমি বদলাচ্ছি ঠিকই, কিন্তু আমি কাউকে আমাকে সংজ্ঞা দিতে দেব না। এই সময়েই আমার জীবনে এক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। নাম তার অর্ক। সে আমার ক্লাসমেট, খুব সাধারণ, খুব শান্ত। সে কখনো বেশি প্রশ্ন করত না, কখনো জোর করত না। শুরুতে আমরা শুধু পড়া নিয়ে কথা বলতাম। একদিন লাইব্রেরিতে দেখা, একদিন নোটস আদান প্রদান। আমি খেয়াল করলাম সে কখনো আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলায় না। আমি কথা বললে শোনে, না বললে জিজ্ঞেস করে না। এই ব্যবহারটাই আমাকে অবাক করেছিল, কারণ আমি অভ্যস্ত ছিলাম মানুষ খুব তাড়াতাড়ি বিশেষ হতে চায়। কিন্তু এখানেই আমার লড়াইটা আবার শুরু হলো আমার নিজের সঙ্গে। কারণ অর্কের স্বাভাবিক আচরণ আমাকে অস্বস্তিতে ফেলছিল না, বরং নিরাপদ লাগছিল। আর সেই নিরাপত্তাই আমাকে ভয় দেখাচ্ছিল। আমি ভাবতাম, আবার যদি ভুল করি, আবার যদি বিশ্বাস করে পড়ে যাই। আমি নিজের ভেতরে একটা দেয়াল তুলে রেখেছিলাম। আমি হাসতাম, কথা বলতাম, কিন্তু খুব ভেতরে ঢুকতে দিতাম না। একদিন অর্ক হঠাৎ বলল, তুমি চাইলে নাও বলতে পারো, কিন্তু আমি জানতে চাই তুমি এত সাবধান কেন? তার প্রশ্নে কোনো দাবি ছিল না, কোনো অভিযোগ ছিল না। আমি প্রথমে চুপ করেছিলাম, তারপর ধীরে ধীরে বললাম, কারণ সাবধান না হলে আমি নিজেকে হারিয়ে ফেলি। সে আর কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, ঠিক আছে। ওই এক শব্দেই আমি একটা সম্মান অনুভব করেছিলাম। সে আমাকে বোঝাতে চাইছিল না, বদলাতে চাইছিল না। এই ঘটনাটা আমাকে ভাবতে বাধ্য করল। আমি বুঝলাম সব মানুষ এক নয়, কিন্তু সব মানুষকে এক মনে করাও ঠিক নয়। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি আমার ভয়কে আমার ভবিষ্যৎ ঠিক করতে দেব, নাকি ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগোবো? আমি ঠিক করলাম আমি ধীরে চলব, কিন্তু বন্ধ থাকব না। এই সময় আমার পড়াশোনার চাপও বেড়ে গেল। সামনে বড় পরীক্ষা, ভবিষ্যৎ নির্ভর করছে এর ওপর। আমি নিজেকে সম্পূর্ণভাবে কাজে ডুবিয়ে দিলাম। সকালে ক্লাস, দুপুরে লাইব্রেরি, সন্ধ্যায় কাজ, রাতে পড়া। মাঝে মাঝে শরীর ভেঙে পড়ত। একদিন হোস্টেলের সিঁড়িতে বসে আমি হঠাৎ কেঁদে ফেললাম। রিয়া পাশে বসে বলল, তুমি সব একা বইছো কেন? আমি তখন বুঝলাম শক্ত হওয়া মানে একা থাকা না, শক্ত হওয়া মানে ঠিক জায়গায় সাহায্য নিতে জানা। আমি কিছু দায়িত্ব ভাগ করে নিতে শিখলাম। কাজের সময় কমালাম, পড়ার সময় বাড়ালাম। নিজের জন্য একদিন ছুটি রাখতাম। সেই দিন শুধু ঘুম, গান, ডায়েরি। আমি শিখলাম নিজের যত্ন নেওয়াও লড়াইয়ের অংশ। পরীক্ষা যত এগিয়ে আসছিল, আমার ভেতরের ভয় তত মাথা তুলছিল, বিশেষ করে রাতে। আমি তখন নিজের পুরনো ডায়েরির একটা পাতা খুলতাম, যেখানে আমি প্রথম লিখেছিলাম, আমি ভয় পাচ্ছি, তবুও এগোচ্ছি।
এই লাইনটা আমার জন্য মন্ত্র হয়ে গিয়েছিল। পরীক্ষার দিন আমি খুব শান্ত ছিলাম, অদ্ভুত শান্ত। প্রশ্নপত্র হাতে নিয়ে আমার মনে হলো আমি শুধু পরীক্ষার হলে না, জীবনের এক পরীক্ষার মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই পরীক্ষায় আমি অনেক নম্বর পেয়ে গেছি, কারণ আমি ভেঙে পড়েও উঠে দাঁড়াতে পেরেছি। পরীক্ষা শেষ হলো, ফল বেরোনোর অপেক্ষা শুরু হলো। এই অপেক্ষাটাই সবচেয়ে কঠিন। একদিন হঠাৎ মেসেজ এলো, রেজাল্ট প্রকাশিত। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, তারপর চোখ বন্ধ করে খুললাম। আমি সফল হয়েছি। শুধু পাস না, আমি নিজের লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছি। আমি নিঃশব্দে কেঁদেছিলাম, কারণ এই সাফল্যের পেছনে কোনো ভাইয়া ছিল না, কোনো ভয় ছিল না, ছিল শুধু আমি। ফল প্রকাশের পর আমি বাড়ি গেলাম, অনেক দিন পর। মা আমাকে দেখে বললেন, তোর চোখ বদলে গেছে। আমি হেসে বললাম, ভয় কমেছে মা। বাবা চুপচাপ আমার মাথায় হাত রাখলেন। সেই হাত রাখাটার মধ্যে আমি সব স্বীকৃতি পেয়েছিলাম। এই সময় অর্ক আমাকে একদিন বলল, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি যদি এখন না চাও আমি অপেক্ষা করতে পারি, বা একদমই না চাইলে আমি সেটা সম্মান করব। এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল, কারণ জীবনে প্রথমবার কেউ ভালোবাসাকে শর্ত বানায়নি। আমি সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিইনি, আমি শুধু বলেছিলাম, আমাকে সময় দাও। সে বলেছিল, নাও। আমি অনেক দিন ভেবেছি। আমি নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি ভয় থেকে পালাচ্ছি না নিজেকে রক্ষা করছি। আমি বুঝলাম, আমি এখন আর আগের মতো নই। আমি এখন সীমা জানি, প্রয়োজন জানি। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি চেষ্টা করব, কিন্তু নিজের শর্তে। আমি অর্ককে বললাম, আমরা ধীরে চলব। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে। এই ছোট্ট কথোপকথনটা আমার জীবনে খুব বড় ছিল, কারণ এখানে আমি নিজেকে হারাইনি, আমি নিজেকে রেখেই কাউকে জায়গা দিয়েছি। আর এই জায়গাটুকুই আমার জয়ের জায়গা। আজ আমি বুঝি, বিশ্বাস মানে চোখ বন্ধ করা না, বিশ্বাস মানে চোখ খোলা রেখে এগোনো, বিশ্বাস মানে নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আমি এখন আর সহজে কাউকে ভাইয়া বানাই না, আবার কাউকে দূরে ঠেলে দিও না। আমি মাঝখানের জায়গাটা শিখেছি, যেখানে সম্মান আর সীমা পাশাপাশি থাকে। আমার গল্পের এই অংশ এখানেই শেষ করছি। পরের অংশে আমি বলবো কিভাবে আমি কর্মজীবনে প্রথম পা রাখলাম, কিভাবে সমাজ আবার আমাকে প্রশ্ন করতে শুরু করলো, আর কিভাবে আমি বুঝলাম নিজের পায়ে দাঁড়ানো মানে একবার দাঁড়ানো না, বারবার দাঁড়ানো। নমস্কার, আমি মেঘলা। আগের অংশে আমি বলেছিলাম কিভাবে বিশ্বাস ভাঙার পরেও আমি আবার বিশ্বাস করতে শিখেছিলাম, কিন্তু এবার নিজের শর্তে, নিজের সীমা রেখে। এবার আমি বলবো কিভাবে আমি কর্মজীবনে প্রথম পা রাখলাম, কিভাবে সমাজ আবার আমাকে প্রশ্ন করতে শুরু করলো, আর কিভাবে আমি বুঝলাম নিজের পায়ে দাঁড়ানো মানে একবার দাঁড়ানো না, বারবার দাঁড়ানো। পরীক্ষার ফল বেরোনোর কিছুদিন পরই আমি প্রথম চাকরির সুযোগ পেলাম। খুব বড় কিছু না, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনি হিসেবে। বেতন কম, কাজ বেশি, কিন্তু আমি রাজি হলাম, কারণ আমি জানতাম শুরুটা কোথাও থেকে করতে হয়। প্রথম দিন অফিসে ঢুকে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন নিয়ম। আমি নিজের সঙ্গে নিজে কথা বলছিলাম, ভয় পাচ্ছ ঠিকই, কিন্তু পেছনে ফিরছিস না। অফিসে আমার সুপারভাইজার ছিলেন একজন মধ্যবয়সী মহিলা, কড়া কিন্তু পরিষ্কার কথা বলতেন। প্রথম দিনই বলেছিলেন, এখানে কেউ তোমাকে ছাড় দেবে না, কাজ শিখতে হবে। আমি মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে। অদ্ভুতভাবে আমার ভালো লেগেছিল, কারণ এখানে কোনো মিষ্টি কথা ছিল না, কোনো অপ্রয়োজনীয় যত্ন ছিল না, ছিল শুধু কাজ। আর কাজের জায়গায় আমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করতাম। কিন্তু সমাজ তো আর শুধু অফিসে সীমাবদ্ধ না। চাকরি শুরু করার খবর পাড়ায় পৌঁছতেই প্রশ্ন শুরু হলো, মেয়েটা একা থাকে? অফিসে ছেলেপেলে বেশি নাকি? এত দূরে কাজ করা কি দরকার ছিল? আমি প্রথমে রেগে যেতাম, পরে বুঝলাম এই প্রশ্নগুলো আমার যোগ্যতা নিয়ে না, আমার অস্তিত্ব নিয়ে। আমি তখন ঠিক করলাম, আমি সব প্রশ্নের উত্তর দেব না, যেগুলোর উত্তর দরকার সেগুলো কাজ দিয়ে দেব। অফিসের কাজ সহজ ছিল না, ভুল করতাম, ধমক খেতাম। একদিন একটা রিপোর্টে বড় ভুল হয়ে গিয়েছিল। সুপারভাইজার আমাকে সবার সামনে বললেন, এটা খুবই দায়িত্বজ্ঞানহীন। আমার চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু আমি কাঁদিনি। আমি শুধু বলেছিলাম, আমার ভুল হয়েছে, আমি ঠিক করে দেব। সেদিন রাতে অনেকক্ষণ জেগে রিপোর্টটা নতুন করে বানালাম, পরদিন জমা দিলাম। তিনি দেখলেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এবার ঠিক আছে।
এই দুই শব্দ আমার জন্য মেডেলের মতো ছিল। আমি বুঝলাম সম্মান চেয়ে নিতে হয় না, অর্জন করতে হয়। আর এই অর্জনটা খুব ধীরে হয়, মাসের পর মাস, ছোট ছোট ভুল, ছোট ছোট শেখা। আমি নিজের ভেতরে একটা নতুন শক্তি অনুভব করছিলাম। এই শক্তিটা কারো প্রশ্রয় থেকে আসেনি, এসেছে দায়িত্ব থেকে। এর মধ্যেই আমার ব্যক্তিগত জীবনেও চাপ বাড়তে শুরু করল। আত্মীয়রা বলতে লাগলো, চাকরি তো হলো, এবার বিয়ের কথা ভাবো। কেউ কেউ সরাসরি বলল, এত স্বাধীন হলে পরে সমস্যা হবে। এই কথাগুলো একসময় আমাকে কাঁপিয়ে দিত, কিন্তু এখন আমি শুধু হাসতাম, কারণ আমি জানতাম স্বাধীনতা কোনো সমস্যা না, সমস্যা হলো স্বাধীন মেয়েকে সহ্য করার মানসিকতা। অর্ক আমার পাশে ছিল, কিন্তু নীরবে। সে কখনো আমাকে সিদ্ধান্ত নিতে তাড়া দেয়নি। একদিন আমি তাকে বললাম, আমার এখন বিয়ের কথা ভাবার মানসিকতা নেই। সে বলল, আমি জানি। ওই জানাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না। আমি তখন বুঝলাম, যে মানুষ তোমার সময়কে সম্মান করে, সে তোমাকেও সম্মান করে। কাজ করতে করতে আমি একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমার অতীত আমাকে দুর্বল করেনি, বরং আমাকে সতর্ক করেছে। অফিসে কেউ অপ্রয়োজনীয়ভাবে সীমা ছড়াতে চাইলে আমি খুব স্পষ্টভাবে বলতাম, এইভাবে কথা বলবেন না। প্রথম প্রথম আমার গলা কাঁপত, পরে কাঁপা কমে গেল, কারণ আমি দেখলাম স্পষ্টতা অনেক সমস্যার আগেই দরজা বন্ধ করে দেয়। একদিন অফিসে নতুন একজন ট্রেনি এলো, খুব চুপচাপ মেয়ে, কাজ বুঝতে পারত না, বারবার ভয় পেত। সবাই বিরক্ত হতো। আমি তাকে পাশে বসে ধীরে ধীরে বুঝিয়ে দিতাম। একদিন সে হঠাৎ বলল, দিদি, আপনি না থাকলে আমি ছেড়ে দিতাম। সেই কথা শুনে আমার চোখ ভিজে গিয়েছিল। আমি বুঝলাম, আমি শুধু নিজের জন্য লড়িনি, আমি অনিচ্ছায় হলেও পথ দেখানোর জায়গায় চলে এসেছি। কিন্তু এই পথটা মসৃণ ছিল না। একদিন হঠাৎ খবর পেলাম, আমার পুরনো শহরে সেই কোচিংয়ের ভাইয়া অন্য জায়গায় চাকরি নিয়েছে। আবার নতুন কোচিং, আবার নতুন ছাত্রী। খবরটা শুনে আমার বুকের ভেতর পুরনো ক্ষতটা কেঁপে উঠল। আমি সেদিন খুব অস্থির ছিলাম, অফিসে মন বসছিল না। রাতে হোস্টেলে এসে আমি ডায়েরি খুলে লিখলাম, আমি আর তার গল্পের অংশ নই। এই লাইনটা লিখে আমার ভেতরে শান্তি নেমে এলো। আমি বুঝলাম পুরনো ভয় মাঝে মাঝে ফিরে আসবে, কিন্তু এখন তার নাম আমি জানি, তার রূপ আমি চিনি, তাই সে আর আমাকে গ্রাস করতে পারবে না। সময় এগোতে লাগলো, আমার চাকরিতে কনফার্মেশন হলো, বেতন একটু বাড়ল। আমি প্রথমবার নিজের টাকায় বাবার জন্য একটা শার্ট কিনলাম, মায়ের জন্য শাল বাড়িতে পাঠালাম। মা ফোন করে কাঁদছিলেন, বলছিলেন, তুই পারিস, আমি জানতাম। সেই কান্না আমার জীবনের সবচেয়ে দামি পুরস্কার। আমি তখন বুঝলাম, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু নিজের খরচ চালানো না, নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের পরিবারকে সম্মান দিতে পারা, নিজের সিদ্ধান্তের দায় নিতে পারা, আর নিজের ভয়কে চোখে চোখ রেখে বলতে পারা, আমি থামব না। এই পর্যায়ে এসে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আরও পড়াশুনো করব, আরও শিখব, কারণ থেমে গেলে সমাজ আবার আমাকে ধরবে। এই তো, এখানেই শেষ। আমি থামতে চাইনি। আমি ফর্ম ফিল আপ করলাম, রাত জেগে প্রস্তুতি নিলাম। কাজের পর পড়া সহজ ছিল না, কিন্তু আমি জানতাম এই ক্লান্তির ভেতরেই আমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। একদিন রাতে ছাদে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, শহরের আলো, দূরে গাড়ির শব্দ। আমি নিজেকে বলেছিলাম, মেঘলা, তুই অনেক দূর এসেছিস। আমি আর সেই মেয়েটা নই যে কোচিংয়ের এক কোণে বসে নিজের অস্বস্তিকে ভুল বোঝাবুঝি ভেবেছিল। আমি এখন সেই মেয়ে যে অস্বস্তির নাম দেয় বিপদ, আর বিপদের সামনে দাঁড়িয়ে বলে, থামো। চাকরিতে কনফার্ম হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেল। এখন শুধু নিজের কাজ না, নতুনদের কাজও আমার ওপর পড়ত। প্রথম আমি খুব টেনশনে থাকতাম, ভাবতাম, আমি কি পারবো? কেউ ভুল করলে দোষটা কি আমার উপর আসবে? কিন্তু ধীরে ধীরে আমি শিখে গেলাম, দায়িত্ব ভয় না, দায়িত্ব আস্থা। কেউ তোমার উপর ভরসা করছে বলেই তোমাকে দায়িত্ব দিচ্ছে। এই সময়ই আমার পরিবার থেকে চাপটা একটু অন্য রকম হয়ে এলো। মা একদিন ফোন করে বললেন, একটা প্রস্তাব এসেছে। আমি চুপ করে শুনছিলাম। মা বললেন, ছেলেটা খারাপ না, চাকরি করে। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মা, আমি এখনই বিয়ে করতে চাই না। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ, তারপর মা বললেন, আমি জানতাম তুই এটাই বলবি। আমি বুঝলাম মা আর আগের মতো জোর করছেন না। মা শুধু পরিস্থিতির কথা জানাচ্ছেন, সিদ্ধান্তটা আমার হাতে দিচ্ছেন। এই পরিবর্তনটা আমার কাছে খুব বড় ছিল। কিন্তু আত্মীয়রা থামেনি। এক মামি সরাসরি বললেন, বেশি বয়স হয়ে গেলে কিন্তু সমস্যা।
আমি হাসলাম, বললাম, সমস্যা যদি হয় আমি সামলাবো। এই কথাটা বলার সময় আমার গলা কাঁপেনি। আগে হলে কাঁপতো, এখন আর না। আমি বুঝলাম আমার ভেতরে একটা স্থিরতা এসেছে। এই সময় অর্কের সাথেও একটা কঠিন কথা বলতে হয়েছিল। সে একদিন বলল, তুমি কি কখনো ভাবছো আমাদের ভবিষ্যৎটা কেমন হবে? আমি জানতাম এই প্রশ্নটা একদিন আসবে। আমি খুব শান্তভাবে বললাম, আমি এখনো নিজেকে গুছাচ্ছি। আমি কাউকে প্রতিশ্রুতি দিতে চাই না যেটা আমি পালন করতে পারবো না। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু নিজেকে হারিয়ে নয়। ওই কথাটা আমাকে ভাবতে বাধ্য করল। আমি বুঝলাম সম্পর্ক মানে শুধু বোঝা নেওয়া না, বোঝা ভাগ করা। এরই মধ্যে অফিসে একটা বড় ঘটনা ঘটল। এক নতুন প্রজেক্টের দায়িত্ব আমাকে দেওয়া হলো। এটা আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই দায়িত্বের সাথে সাথে অফিসের এক সিনিয়র সহকর্মী অপ্রয়োজনীয়ভাবে খুব কাছাকাছি থাকতে শুরু করল। কথার ভেতরে ইঙ্গিত, চোখে অস্বস্তি। আগের মেঘলা হলে হয়তো নিজেকে দোষ দিত, আমি কি বেশি ভাবছি? কিন্তু এখন আমি থামলাম না। আমি প্রথমে স্পষ্টভাবে বললাম, আপনি এইভাবে কথা বললে আমি অস্বস্তি বোধ করি। সে হেসে বলল, ওহ, তুমি তো খুব সিরিয়াস। আমি আর হাসিনি। আমি সরাসরি আমার সুপারভাইজারের কাছে গেলাম। কাঁপা গলায় না, পরিষ্কার গলায় বললাম, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। সুপারভাইজার চুপ করে শুনলেন। তারপর বললেন, তুমি ঠিক করেছো এখানে এসে। সেই দিনটার পর অফিসে একটা পরিবর্তন এলো। সেই সিনিয়রের ব্যবহার বদলালো। আর আমি বুঝলাম নীরবতা অনেক সময় অপরাধকে বাঁচিয়ে রাখে, আর কথা বলা যত কঠিনই হোক নিজেকে বাঁচায়। সেই রাতে হোস্টেলে ফিরে আমি অনেকক্ষণ বসেছিলাম। আমি ভাবছিলাম, যদি আমি আগের সেই কোচিংয়ের সময় এমন সাহস দেখাতে পারতাম। আবার নিজেকে থামালাম, কারণ আমি জানতাম তখন আমি যতটা পেরেছি ততটাই করেছি। আজ আমি এই সাহস দেখাতে পারছি কারণ আমি পথ পেরিয়ে এসেছি। এই ঘটনার পর আমার ভেতরে আরেকটা পরিবর্তন এলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর শুধু নিজের জন্য না, নিজের মতো মেয়েদের জন্যও জায়গা তৈরি করতে চাই। অফিসে আমি প্রস্তাব দিলাম, নতুনদের জন্য একটা সাপোর্ট সিস্টেম, যেখানে কেউ অস্বস্তি হলে সরাসরি কথা বলতে পারে। প্রথমে সবাই খুব সিরিয়াস নেয়নি, কিন্তু সুপারভাইজার বললেন, আইডিয়াটা ভালো। ধীরে ধীরে সেটা চালু হলো। একদিন সেই চুপচাপ ট্রেনি মেয়েটা আমার কাছে এসে বলল, দিদি, আজ যদি আপনি না থাকতেন আমি হয়তো সাহস পেতাম না। আমি তার দিকে তাকিয়ে হেসেছিলাম। আমি বুঝলাম, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু নিজের জন্য দাঁড়ানো না, নিজের পায়ে দাঁড়ানো মানে অন্যদের জন্য জায়গা বানানো। এই সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে। আমি ছুটি নিয়ে বাড়ি গেলাম। হাসপাতালে বাবার পাশে বসে আমার বুকের ভেতর ভয়টা আবার মাথা তুলল। কিন্তু এবার ভয়টা আমাকে দুর্বল করেনি। আমি হিসেব করলাম, ডাক্তারের কথা শুনলাম, কাগজপত্র সামলালাম। মা আমার দিকে তাকিয়ে বললেন, তুই বড় হয়ে গেছিস। আমি বুঝলাম, বড় হওয়া মানে বয়স না, দায়িত্ব নেওয়া। বাবা ধীরে ধীরে সুস্থ হলেন। আমি আবার কাজে ফিরলাম। কিন্তু এই ঘটনার পর আমার জীবনের অগ্রাধিকারগুলো আরও পরিষ্কার হলো। আমি বুঝলাম, কাজ, সম্পর্ক, স্বপ্ন সব কিছুর মাঝে নিজের মানসিক শান্তিটাই সবচেয়ে জরুরি। আমি আর নিজেকে শেষ করে প্রমাণ করতে চাই না। একদিন অফিস থেকে ফেরার পথে বাসে বসে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। শহরের আলো, মানুষের ভিড়। আমি ভাবছিলাম, আমার জীবনের সেই কোচিংয়ের মেয়েটা যদি আজ আমাকে দেখতে পেত, সে কি ভাবত। আমি মনে মনে তাকে বললাম, তুমি বাঁচবে, তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে। বাবার অসুস্থতার পর আমি কয়েকটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলাম। জীবন খুব অনিশ্চিত। আজ যা আছে কাল নাও থাকতে পারে। তাই আমি আর এমন কোনো সম্পর্কে থাকতে চাইনি যেখানে আমাকে নিজের চেয়ে ছোট হতে হয়, নিজের সময়, নিজের স্বপ্নকে পেছনে রাখতে হয়। এই উপলব্ধিটাই আমাকে একটা কঠিন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল, অর্কের সঙ্গে আমার সম্পর্কের ভবিষ্যৎ। অর্ক খারাপ মানুষ ছিল না, বরং অনেক দিক থেকে সে খুব ভালো। সে আমার কথা শুনত, আমার সীমা মানত। কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারছিলাম, আমরা দুজন জীবনকে আলাদা চোখে দেখি। সে চাইতো স্থিরতা, দ্রুত সিদ্ধান্ত, সামাজিক স্বীকৃতি। আর আমি তখনও নিজের ভেতরের মেয়েটাকে গুছিয়ে নিচ্ছি, নিজের স্বপ্নের দিকটা পরিষ্কার করছি। এই দুটো পথ এক জায়গায় মিলছিল না। একদিন আমরা দুজন বসেছিলাম, খুব সাধারণ একটা জায়গায়। আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। তারপর বললাম, আমি মনে হয় এখনও প্রস্তুত নই। সে তাকিয়ে রইল। আমি বললাম, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি নিজেকে ঠকাতে চাই না। অর্ক অনেকক্ষণ কিছু বলেনি। তারপর বলল, আমি এটা বুঝি,
কিন্তু আমি অপেক্ষা করতে করতে নিজেকে হারাতে চাই না। ওই কথাটা শুনে আমার বুকটা ভারী হয়ে গেল, কারণ আমি বুঝলাম এখানে কেউ ভুল না, শুধু আমরা আলাদা। আমি চোখের জল চেপে বললাম, তাহলে আমাদের এখানেই থামা উচিত। সে মাথা নেড়ে বলল, হয়তো হ্যাঁ। আমরা চিৎকার করিনি, অভিযোগ করিনি, কিন্তু ওই শান্ত বিচ্ছেদটাই আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটা। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। আমি ভাবছিলাম, আমি কি আবার ভুল সিদ্ধান্ত নিলাম? আমি কি খুব বেশি স্বার্থপর? তারপর আমি নিজের ভেতরের কণ্ঠটাকে শুনলাম। সেই কণ্ঠটা বলল, যদি নিজেকে হারিয়ে সম্পর্ক বাঁচাতে হয়, তাহলে সেই সম্পর্ক তোমার না। এই কথাটা আমাকে একটু একটু করে শান্ত করেছিল। অর্ক চলে যাওয়ার পর আমি বুঝলাম একাকিত্ব কাকে বলে। অফিস, কাজ সব ছিল, কিন্তু রাতগুলো খুব ফাঁকা লাগত। কারো সাথে দিন শেষের কথা বলার মানুষটা হঠাৎ নেই। আমি নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করতাম, কিন্তু কিছু শূন্যতা ব্যস্ততা দিয়ে ভরাট হয় না। সেই সময় আমি আবার ডায়েরি লিখতে শুরু করলাম। লিখতাম, আজ কি হারালাম, আজ কি শিখলাম। আমি শিখলাম, সব ভালোবাসা টিকে থাকার জন্য না। কিছু ভালোবাসা আসে, তোমাকে শেখায়, তারপর চলে যায়। আর চলে যাওয়াটাই হয়তো তার কাজ ছিল। এই সময়েই আমার জীবনে আরেকটা বড় সিদ্ধান্ত এলো। আমি চাকরির পাশাপাশি আরও উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নেব। এটা মানে আরও চাপ, আরও ক্লান্তি, আরও একা সময়। অনেকে বলল, এখন কেন, পরে করলেই তো পারো। আমি জানতাম, পরে মানে কখনো না। তাই আমি আবার নিজের রুটিন ভাঙলাম, নতুন করে বানালাম। সকালে অফিস, সন্ধ্যায় কোচিং নয়, নিজের পড়া, রাতে রিভিশন। শরীর অনেক সময় সায় দিত না, কিন্তু মন দিত। আমি বুঝলাম, আমি নিজেকে আবার একটা পরীক্ষার মধ্যে ফেলেছি। কিন্তু এবার আমি একা না, এবার আমি নিজেই আমার পাশে। এই সময় সমাজের কথাবার্তাও বদলাতে শুরু করলো। কেউ বলল, শুনেছি তোমার ব্রেকআপ হয়েছে। কেউ বলল, মেয়েরা বেশি স্বাধীন হলে এটাই হয়। আগের মেঘলা হলে এই কথাগুলো আমাকে ভেঙে দিত। এখন আমি শুধু ভাবতাম, তারা আমার গল্প জানে না, জানার দরকারও নেই। মা একদিন ফোন করে বললেন, মন খারাপ করিস না মা। আমি হেসে বললাম, মন খারাপ আছে মা, কিন্তু আমি ঠিক আছি। এই ঠিক আছিটা সত্যি ছিল, কারণ আমি জানতাম আমি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। কয়েক মাস পর আমি একটা নতুন দায়িত্ব পেলাম অফিসে। আগের চেয়ে বড় প্রজেক্ট, বড় টিম। সবাই আমার দিকে তাকিয়ে থাকত সিদ্ধান্তের জন্য। মাঝে মাঝে মনে হতো, আমি কি পারবো? তারপর মনে পড়ত, আমি তো এর চেয়েও বড় ভয় পেরিয়ে এসেছি। একদিন অফিসের এক জুনিয়র মেয়ে আমার কাছে এসে বলল, দিদি, সবাই বলে আপনি খুব স্ট্রং। আমি হেসে বললাম, না, আমি শুধু সত্যি বলি। সে অবাক হয়ে তাকালো। আমি বুঝলাম, আমাদের সমাজে সত্য বলাটাকেই শক্তি মনে হয়, কারণ সত্য বলা সহজ না। সময়ের সাথে সাথে আমি শিখে গেলাম, সব মানুষকে ধরে রাখতে হয় না। কিছু মানুষ চলে যায়, কিছু সম্পর্ক শেষ হয়, আর সেই জায়গাগুলোতে নতুন জায়গা তৈরি হয়, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। একদিন ছুটির দিনে আমি একা একা শহর ঘুরছিলাম, কফি শপে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো, আমি এখন আর কারো অপেক্ষায় নেই। এই অনুভূতিটা প্রথমে ভয় লাগালো, তারপর মুক্তি দিল। আমি বুঝলাম, আমি একা হতে পারি, কিন্তু অসহায় নই। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে বলেছিলাম, মেঘলা, তুই কাউকে হারাসনি, তুই নিজেকে বাঁচিয়েছিস। এই কথাটা আমার জীবনের নতুন ভিত্তি হয়ে দাঁড়ালো। অর্কের সঙ্গে বিচ্ছেদের পর আমি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলাম। এটা পালানো ছিল না, এটা ছিল নিজেকে গড়ে তোলার সময়। অফিসে আমি এখন আর শুধু দায়িত্ব পালন করতাম না, সিদ্ধান্ত নিতাম। নতুন প্রজেক্টে আমি নিজের আইডিয়াগুলো তুলে ধরতাম। আগে হলে ভাবতাম, ভুল হলে কি হবে? এখন ভাবতাম, না বললে তো কিছুই হবে না। এই বদলটা আমার ভেতরে নিঃশব্দে এসেছিল, কিন্তু প্রভাব ছিল গভীর। উচ্চশিক্ষার প্রস্তুতিও সমান্তরালভাবে চলছিল। অনেক রাত আমি ডেস্কে বসে ঘুমিয়ে পড়তাম, বইয়ের ওপর মাথা রেখে। আবার জেগে উঠে পড়তাম। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতাম, আমি কেন নিজেকে এত চাপ দিচ্ছি? তারপর উত্তর আসত, কারণ আমি চাই আমার জীবনটা আমি নিজে লিখি। একদিন অফিসে আমার সুপারভাইজার আমাকে ডেকে বললেন, তোমার কাজ আমরা লক্ষ্য করছি। এই একটা বাক্য আমার ভেতরে আলো জ্বালিয়ে দিয়েছিল। তিনি বললেন, তুমি যদি চাও, আমরা তোমাকে আরও বড় রোলের জন্য রেকমেন্ড করতে পারি। আমি তখন বুঝলাম, নীরবে নিয়মিত কাজ করলে কেউ না কেউ দেখে। এর মধ্যেই আমার পরীক্ষার ফল এলো। আমি নির্বাচিত হয়েছি। আবার এই খবরটা যখন পেলাম, আমি খুব শান্ত ছিলাম। আগের মতো উত্তেজনায় কাঁপছিলাম না, কারণ এবার আমি জানতাম আমি এই জায়গাটা অর্জন করেছি। আমি মা বাবাকে ফোন করলাম। মা কাঁদছিলেন,
বাবা শুধু বললেন, তুই নিজের জীবনটা নিজের মতো করে বানাচ্ছিস। এই কথাটার মধ্যে গর্ব ছিল, কিন্তু দাবি ছিল না। নতুন কোর্স শুরু হওয়ার আগে আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো, চাকরি আর পড়াশোনার ভারসাম্য। সবাই বলল, একটা ছেড়ে দাও। আমি অনেক ভেবেছি। শেষ পর্যন্ত আমি পার্ট টাইমে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বেতন কমল, কিন্তু সময় বাড়ল। এই সিদ্ধান্তে অনেকে বলল, এত ভালো চাকরি ছেড়ে দিলে কেন? আমি বুঝলাম, লোকেরা সব সময় বর্তমানটা দেখে, ভবিষ্যৎটা নয়। এই সময় আমার জীবন খুব সাদামাটা ছিল। অফিস, পড়া, ঘুম, বাইরে বেরোনো কম, বন্ধু কম, কিন্তু মাথার ভেতর একটা অদ্ভুত শান্তি ছিল। আমি আর নিজেকে কারো সঙ্গে তুলনা করতাম না। কেউ বিয়ে করছে, কেউ বিদেশ যাচ্ছে, এই খবরগুলো আর আমাকে নাড়া দিত না। আমি জানতাম আমার পথটা আলাদা। একদিন হঠাৎ আমি আমার পুরনো ডায়েরিগুলো খুলে বসেছিলাম। কোচিংয়ের সময়ের লেখা, ভয়, কান্না, দ্বিধা। আমি সেই পাতাগুলো পড়ে অনেকক্ষণ চুপ করেছিলাম। তারপর একটা নতুন পাতায় লিখলাম, আমি এখন নিরাপদ। এই লাইনটা লেখার সময় আমার চোখ ভিজে গিয়েছিল, কারণ নিরাপত্তা মানে শুধু বাইরের কিছু না, নিরাপত্তা মানে নিজের ভেতরে একটা জায়গা। এই সময় আমি আবার মানুষের সাথে বিশ্বাসের একটা নতুন সংজ্ঞা তৈরি করলাম। আমি এখন আর কাউকে তাড়াতাড়ি জীবনের ভেতরে ঢুকতে দিই না, আবার কাউকে দূরেও ঠেলে দিই না। আমি সময় দিই, নিজের অনুভূতিকে সময় দিই। কেউ যদি সীমা মানে, আমি থাকি, না মানলে আমি সরে যাই। কোনো নাটক নেই, কোনো ব্যাখ্যা নেই। একদিন অফিসের এক মিটিংয়ে আমাকে প্রেজেন্টেশন দিতে হলো। বড় বড় মানুষ, বড় টেবিল। আগে হলে আমার গলা শুকিয়ে যেত। সেদিন আমি শান্ত ছিলাম। আমি জানতাম আমি কি বলছি, কেন বলছি। প্রেজেন্টেশন শেষে কেউ একজন বলল, তুমি খুব ক্লিয়ার। ওই ক্লিয়ার শব্দটা আমার জীবনের অনেক কিছুর সারসংক্ষেপ। সময়ের সাথে সাথে আমি বুঝলাম, আমি আর সেই মেয়েটা নই যে কারো প্রশংসায় নিজেকে খুঁজত। এখন আমি নিজের মানদণ্ডে নিজেকে মাপি। আজ আমি কতটা সৎ ছিলাম, আজ আমি কতটা সাহস দেখালাম, আজ আমি কি নিজের সীমাকে সম্মান করলাম। একদিন সন্ধ্যায় মা ফোন করে বললেন, তোর জন্য আবার একটা প্রস্তাব এসেছে। আমি হাসলাম, বললাম, মা, আমি এখন ভালো আছি। মা একটু চুপ করে থেকে বললেন, আমি জানি। এই দুই শব্দেই আমি বুঝলাম আমাকে আর প্রমাণ দিতে হয় না। আমি একা থাকতে শিখেছি, কিন্তু আমি একা হয়ে যাইনি। আমার চারপাশে এখন অল্প কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে না, চাপ দেয় না, যারা পাশে বসে থাকতে পারে। এই মানুষগুলোই আমার পরিবার হয়ে উঠেছে। আজ আমি যখন পিছনে তাকাই, আমি আর শুধু কষ্ট দেখি না, আমি দেখি একটা মেয়ের ধীরে ধীরে বড় হয়ে ওঠা, বিশ্বাস ভাঙা থেকে বিশ্বাস বেছে নেওয়া পর্যন্ত যাত্রা। আমি বুঝেছি সব আঘাত ক্ষত রেখে যায় না, কিছু আঘাত দিশা দেখায়। আমি এখন নির্দ্বিধায় বলতে পারি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, কারো বিরুদ্ধে নয়, কারো প্রমাণের জন্য নয়, শুধু নিজের সত্যের পাশে দাঁড়িয়ে। আমি একসময় ছিলাম খুব সাধারণ একটা মেয়ে, যে বিশ্বাস করত যে একটু ভালো কথা বলে, একটু যত্ন দেখায়, সে নিশ্চয়ই ভালো মানুষ। আমি শিখেছিলাম বড়দের কথা শুনতে হয়, প্রশ্ন করা ভালো না, অস্বস্তি হলে চুপ থাকাই নিরাপদ। আমি সেই মেয়েটা ছিলাম যে নিজের ভয়কে নিজের দুর্বলতা ভেবে লুকিয়ে রাখত। আমি সেই মেয়েটা ছিলাম যে কোচিং সেন্টারের এক কোণে বসে ভাবত, আমি কি বেশি ভাবছি? আজ আমি জানি আমি বেশি ভাবিনি, আমি ঠিকই অনুভব করেছিলাম। তখন শুধু আমার ভাষা ছিল না, সাহস ছিল না, অভিজ্ঞতা ছিল না, কিন্তু আমি ভুল ছিলাম না। এই কথাটা বুঝতে আমার অনেক সময় লেগেছে, অনেক কান্না, অনেক একাকিত্ব, অনেক না বলা কথার ভেতর দিয়ে আমি এই জায়গায় এসেছি। আমি বিশ্বাস হারিয়েছিলাম, খুব গভীরভাবে, এমনভাবে যে বিশ্বাস হারালে নিজের উপরেও সন্দেহ আসে। কিন্তু ধীরে ধীরে আমি শিখেছি, বিশ্বাস ভাঙলে সব শেষ হয়ে যায় না, বিশ্বাস ভাঙলে নতুন করে বেছে নেওয়া যায়। কাকে বিশ্বাস করব, কতটা করব, কোথায় থামব, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতাই আসলে বড় হয়ে ওঠা। আমি আজ যে মেঘলা, সে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে না, আবার কাউকে ঘৃণাও করে না। সে প্রশ্ন করে, শোনে, দেখে, সময় নেয়। সে জানে সব মানুষ এক না, কিন্তু সব মানুষকে একরকম ভাবাও ঠিক না। সে জানে সীমা মানে দেয়াল না, সীমা মানে নিরাপত্তা। আমি নিজের পায়ে দাঁড়াতে শিখেছি, এই কথাটা অনেকেই শুধু টাকার সঙ্গে মিলিয়ে দেখে, কিন্তু আমার কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে আরও অনেক কিছু। মানে নিজের ভয়কে চিনতে পারা, মানে নিজের নাকে সম্মান করা, মানে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া,
মানে কাউকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে না ফেলা। আমি শিখেছি চুপ থাকা সবসময় ভদ্রতা না, অনেক সময় চুপ থাকা অন্যায়ের সঙ্গী হয়ে যায়। আমি শিখেছি কথা বলা ঝুঁকির, কিন্তু নীরবতা আরও বেশি বিপজ্জনক। আমি শিখেছি নিজেকে বাঁচাতে গিয়ে যদি কেউ তোমাকে খারাপ বলে, তাহলে সেই খারাপ হওয়াটাও মেনে নিতে হয়। আমি এখন আর নিজেকে প্রশ্ন করি না লোকজন কি ভাববে, আমি প্রশ্ন করি আমি কি নিজের কাছে সত্য আছি। এই একটাই প্রশ্ন আমার জন্য যথেষ্ট, কারণ লোকজনের ভাবনা বদলায়, কিন্তু নিজের কাছে মিথ্যা থাকলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমি এই গল্পটা বলছি কারণ আমি জানি আমার মতো আরও অনেক মেয়ে আছে, যারা হয়তো এখনও কোচিংয়ের বেঞ্চে বসে আছে, বা অফিসের কোণে চুপ করে আছে, বা পরিবারের চাপে নিজের স্বপ্নটা গুটিয়ে নিচ্ছে। তারা ভাবছে আমি কি ভুল? আমি তাদের বলতে চাই, না, তুমি ভুল না। তুমি শুধু এখনও নিজের কণ্ঠটা পুরোপুরি খুঁজে পাওনি। আমি চাই না সবাই আমার মতো হোক, আমি চাই প্রত্যেকে নিজের মতো হোক, নিজের গতিতে, নিজের শর্তে, কাউকে দেখে নয়, কাউকে প্রমাণ করতে নয়, শুধু নিজের জীবনের দায়িত্ব নিয়ে। আমার জীবনে সেই ভাইয়া হয়তো এখনও কোথাও আছে, হয়তো সে বদলায়নি, কিন্তু আমি বদলেছি, আর সেটাই আমার সবচেয়ে বড় জয়। কারণ কেউ তোমাকে ভাঙতে পারলে আর তুমি সেই ভাঙা টুকরো দিয়েই নিজেকে গড়ে তুলতে পারলে, তখন আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি আজ শান্ত, নিখুঁত না, কিন্তু শান্ত। আমার ভয় আছে, কিন্তু ভয় আমাকে চালায় না। আমার স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন আমাকে অন্ধ করে না। আমি চলছি ধীরে, কিন্তু নিজের দিকে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার জীবন শেষ হয়নি, তোমার জীবনও না। যদি তুমি এই গল্পের কোথাও নিজেকে খুঁজে পাও, তাহলে এটুকু মনে রেখো, বিশ্বাস ভাঙে, হ্যাঁ, কিন্তু সেই ভাঙা জায়গা দিয়েই আলো ঢোকে, আর সেই আলোতেই একদিন একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ায়।